মাঝেই কড়া নিরাপত্তায় আজ শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায় বিএনপি জামায়াত জোটের, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। যৌতুক না দেওয়ায় নির্মম নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ। বরগুনার তালতলীতে আতঙ্কের নাম আব্দুর রশিদ, যুবলীগ নেতা ছত্রচ্ছায়া চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। নির্যাতন করে হিন্দু পরিবারের জমি দখল করায় তার কাজ। জেএমবির নির্মম অত্যাচার এখনও তাড়া করে ফেরে রাজশাহীর বাগমারার মানুষকে। জামিনে বের হয়ে সদস্যরা যেন পুনর্গঠিত হতে না পারে সে বিষয়ে তৎপর পুলিশ। এবং এগিয়ে চলছে পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ। টেস্ট পাইলিং এর সাফল্য আসলে জুলাই থেকেই শুরু হবে মূল পাইলিং এর কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। আজ থেকে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় রাজধানী ঢাকা সহ সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 2419টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর 1টা পর্যন্ত। সকাল 8টা থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রের সামনে হাজির হতে থাকে। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় 10,73,884 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র 5,70,993 জন এবং ছাত্রী 5,02,891 জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারই প্রথম তথ্য প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরু হচ্ছে। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আগামী 26 ও 28 এপ্রিলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই দুই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষার মাঝে হরতালের আতঙ্ক না থাকলেও অবরোধ থাকায় অভিভাবকদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। তবে সন্তানের পরীক্ষা আশানুরূপ হবে এমন প্রত্যাশা করেছেন তারা। এছাড়াও বিএনপি সহ 20 দলের প্রতি পরীক্ষা চলাকালে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আগামী 26 ও 28 এপ্রিলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই 2 দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। এদিকে এইচএসসি পরীক্ষার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা সহ সারা দেশে 140 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এইচএসসি পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সাভারের আমিনবাজারে একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 3 মাস থেকে এইচএসসি পরীক্ষা শেষ হতে, একটি গোষ্ঠী আজকে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি করছে। তারা নতুন বই পেয়েছে, নতুন বই তারা হাতে নিয়ে পড়তে পারে না। এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন পর্যন্ত হরতাল অবরোধ তারা প্রত্যাহার করে না, উঠায় না। নির্বাচনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হরতাল অবরোধ নাই ঠিকই, কিন্তু সমস্ত বাংলাদেশে এখনো আগুনে মানুষ পুড়িয়ে মারার জন্য এই অস্ত্রটা, অবরোধের অস্ত্রটা, হরতালের অস্ত্রটা তারা এখন অব্যাহত রেখেছে। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। যৌতুক দিতে না পারায় স্বামীর নির্মম নির্যাতনে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে তার পরিবার। গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আহত ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক। আহত ছাত্রীর পরিবারের দাবি, 2 বছর আগে বিয়ের পর থেকেই 5 কোটি টাকা যৌতুকের দাবি করে আসছিল আহত ছাত্রীর স্বামী নাজির উদ্দিন। চাহিদা মতো যৌতুক না পেয়েই ওই ছাত্রীর ওপর নির্যাতন শুরু করে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। সোমবার স্বামী নির্যাতনে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এমন খবর পেয়ে টাঙ্গাইলের কালীহাতিতে মেয়ের শ্বশুরবাড়ি যান পিতা নুরুল ইসলাম। সেখান থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। পরিবারের অভিযোগ, এই ঘটনায় নির্যাতনকারী স্বামী সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ।
1 বছর যাবত এই যৌতুক নিয়ে করতেছে বেশি। হ্যাঁ, এটাও এক কারণ। আর মেয়েকে এখানে আসতেই দেবে না, তার বাড়ি গাড়ি এবং 50 ভরি স্বর্ণ এগুলো চাইছে। আমরা সারাদিনই চেষ্টা করছি আজকে যেন মামলা নিতে থানায় মামলা নিতে রাজি হয় না। আমরা আগামীকালকে কোর্টে মামলা করব। তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বিয়ে করেছে, তার হাজবেন্ড এই ধরনের অত্যাচার করবে, সে যে বর্ণনা দিচ্ছিল, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমাদের ছাত্রী যদি কোনো অত্যাচার নির্যাতনের শিকার হয়, সেটা আমাদের দায়িত্ব দেখা। এদিকে সকালে মামলার উদ্দেশ্যে টাঙ্গাইলে রওনা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিবার। যার অত্যাচার নির্যাতনে ভিটে হারা হয়েছিল 14 হিন্দু পরিবার, সেই আব্দুর রশিদ বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায় একটি আতঙ্কের নাম। স্থানীয়দের অভিযোগ, নামধারী যুবলীগ নেতার ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করাই তার কাজ। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন নানা তথ্য। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, আব্দুর রশিদের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, তেমনি তার নির্যাতন বন্ধে করা হয়েছে মানববন্ধনও। বর্তমানে হাজতে থাকা আব্দুর রশিদের বিরুদ্ধে 6টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানান, গত বিএনপি সরকারের সময় দীর্ঘদিন ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল আব্দুর রশিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আশ্রয় নেয় নিজ গ্রাম বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়ায়। এরপর স্থানীয় পৌর যুবলীগ নেতা জাকির সর্দারের ছত্রছায়ায় গ্রামের সাধারণ মানুষ এবং গ্রামের 14টি হিন্দু পরিবারের ওপর শুরু করে অমানবিক নির্যাতন। তার বিরুদ্ধে হিন্দু পরিবারগুলোর নারীদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে ও দেশে আসছে, দেশে আসার পরে ওইখানে কুলেতে দেশে আসছি আর কি, এইখানে সন্দেহ শুরু করছে। সে করে বিএনপি করে কিন্তু আওয়ামী লীগের পাওয়ার পায় সে ফর্দ লড়তে সবখানে এই ধরনের কার্যক্রম শেয়ার মধ্যে চলতেছে। এগুলো হিন্দু কয়েকটা ঘর ছিল, আগো খুব অত্যাচার করতে আছে। হিন্দুগো মাইয়াগো স্কুলে যাইতে, ধান খাতে লই যাইতে। যাদবের মেরে অনেক অত্যাচার, মানববন্ধন কেস দিয়েছে। কেস দেওয়ার পর নেতারা ছাড়িয়ে দেওয়ার পর হিন্দুরা আস্তে আস্তে এন থেকে পলাই চলে যাইতেছে। ভিটে মাটি ছেড়ে চলে যাবার পর গত 23 মার্চ যাদব সরকার বাদী হয়ে একটি মামলা করলে তালতলী থানা পুলিশ রশিদকে গ্রেপ্তার করে। এ সময় আত্মগোপন করে স্থানীয় যুবলীগ নেতা জাকির সর্দার। তবে তার বাড়ির পাহারায় দায়িত্বে থাকা মহিলা জানান, তার ব্যাপারে কিছুই জানেন না তিনি। এই বাসার লোক কই? কবে নামিয়ে গেছে? এদিকে জাকির সর্দারকে পৌর যুবলীগ নিষ্ক্রিয় কর্মী বলে দাবি করলেও জেলা যুবলীগ বলছে সে তাদের কর্মী নয়। জাকির আসলে পৌর যুবলীগের সহসভাপতি হিসেবে আমার সাথে কাজ করে, কিন্তু সে আনএক্টিভ। একসময় তিনি যুবলীগ করত, এখন আর যুবলীগের কোনো কমিটিতে, কোনো সংগঠনের কোথাও নাই। রশিদকে প্রতিহত করতে মানববন্ধন ও ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে থানায় জমা দিয়েছিলেন বলে দাবি ইউপি চেয়ারম্যানের। অনেকে মিললেই আমরা মানববন্ধন করছি। তারপর ওর বিরুদ্ধে 3-4টা কেস দেওয়া হয়েছে। কেসে হয়তো 27 নম্বর হাজতও কাটছে। আর পুলিশ বলছে রশিদকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। তবে জামিনে এসে ও মামলা থেকে খালাস পেয়ে আবারও সন্ত্রাসী কাজ শুরু করে সে। যাদব সরকার বাদী হইয়া রশিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটা মামলা করছে। সেই মামলায় আমি রশিদকে গ্রেপ্তার করিয়া দ্রুত বিচার আদালতে সোপর্দ করছি। হিন্দু পরিবারগুলোর ভিটে ছাড়ার আগে 6টি মামলা করে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্তরা। পরে রশিদের বিরুদ্ধে ভিটে ছেড়ে আসা যাদব সরকার আরও একটি মামলা করেন। সময় সংবাদ, বরগুনা। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ থেকে শুরু হয়েছে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা। এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Continue. Live continue.
দর্শক, এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এই মুহূর্তে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সকালের সময় আরো থাকছে। চেয়ারম্যানদের ইচ্ছার অভাবে এখনো গঠন হয়নি ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব তহবিল। দাবি সচেতন মহলের, কোনো সাহায্য পায় না সাধারণ মানুষ। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে এই সেতুর মূল কাজ নিয়ে একটি রিপোর্ট। ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে পদ্মা সেতুর মূল অবকাঠামো। পুরোদমে চলছে এখন টেস্ট পাইলিং এর কাজ। আর এই কাজে সাফল্য পেলে চলতি বছরের জুলাই মাস থেকেই শুরু হবে মূল পাইল বসানোর কাজ। আপাতত তাই টেস্ট পাইলিংকেই পদ্মা সেতু প্রকল্পের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট এহসান জুয়েলের। গত বছর কাজ শুরু, এরপর মূল সেতু সঙ্গে পদ্মা নদীর দুপারে সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ করে স্থানীয়দের পুনর্বাসন এগিয়েছে অনেক দূর। মাওয়া শিমুলিয়া ঘাটের মাঝখানে চীনা কোম্পানির ফ্যাব্রিকেশন ইয়ার্ডেও সারাক্ষণে চলছে ব্যাপক কর্মযজ্ঞতা। তবে নদীতে মূল সেতুর দৃশ্যমান নির্মাণ কাজ শুরু হয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে। আগের মাওয়া ঘাট যেখান থেকে মূল সেতু নির্মাণ হবে সেখানে এখন চলছে টেস্ট পাইলিং এর কাজ। আপাতত 1.5 ডায়ামিটারের পাইল বসানো হলেও মূল পাইলগুলোতে ডায়া হবে 3 মিটারের। চীনের তৈরি পাইল, জার্মানির তৈরি 3000 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে পাঠানো হবে 120 ফুট মাটির গভীরে। প্রায় 6 কিলোমিটার সেতুতে 42টি মূল পাইল বসানোর জন্য টেস্ট পাইল বসানো হবে 10টি। সঙ্গে থাকবে 2টি কনস্ট্রাকটিভিটি পাইল। এই টেস্ট পাইলগুলো থেকে শিমুলিয়ার দিকে 50 মিটার দূরত্বে বসানো হবে মূল বা সার্ভিস পাইল। যেহেতু আমরা ট্রায়াল পাইলই করতে যে আমরা যে বাধার সম্মুখীনগুলো হব, আমাদের কোনো কিছু প্রবলেম হলে সেখানেই আমরা এটা সলভ করার চেষ্টা করব সার্ভিস পাইলে যাওয়ার আগে। আমার মনে হয় না সেটা খুব একটা চ্যালেঞ্জিং জব হবে, যেহেতু চ্যালেঞ্জটা হইতেছে আমাদের এখনই, যেটা আমরা ট্রায়াল পাইলে আমরা সেটা ফেস করব। প্রথম 2-1টি টেস্ট পাইলিং এ সাফল্য পেলে এরপর একসঙ্গে চলবে টেস্ট এবং মূল পাইলিং এর কাজ। টেস্ট পাইলের জন্য আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও জুলাইয়ে সার্ভিস পাইল বসানোর ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা। একদম প্রথমটা টেস্ট এবং ট্রায়াল আমরা বলতেছি, কারণ এখন আমরা অনেক কিছুই জানি না, ঠিক আছে? এটাতে আমরা মেথোডোলজি এবং অন্যান্য যে বিষয়গুলো থাকবে এটা আমরা ড্রাইভ করতে চাই, কী কী সমস্যাগুলো হয় পরবর্তীতে এগুলো আমরা আরো তাড়াতাড়ি করতে পারবো। মের শেষের দিকে আমাদের জার্মানি থেকে হ্যামারটা আসবে, তবে আশা করা যায় যে আমাদের প্রোগ্রামে আছে আগস্ট সেপ্টেম্বরের দিকে, কিন্তু জুলাইয়ের দিকে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব। সার্ভিস পাইল বসানো হয়ে গেলে এরপর শুরু হবে উপরের অংশে সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নির্মাণ কাজ। মাটির গঠন বিবেচনায় টেস্ট পাইলের 50 মিটারের মধ্যে বসানো হবে মূল পাইলগুলো। আর এ ধরনের 42টি পাইলের উপর নির্মাণ করা হবে প্রায় 6 কিলোমিটারের পদ্মা সেতু, যার জন্য সময় প্রয়োজন হবে 2 থেকে 2.5 বছর। আর তাই পাইল বসানোকেই সেতু নির্মাণের মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। দর্শক, আমরা আগেই জানিয়েছি এইচএসসি পরীক্ষা উপলক্ষে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাকে একটা দিতে পারে।
সরকারি আর বেসরকারি পার্থক্য খারাপ জগতেই তাই, এই জন্য সরকারি সমস্ত জায়গাতে বলতে বেসরকারি বেশি এবার ঠিক আছে লম্বা আছে অনেকগুলো তো ওজন অনেক এখানে টেবিলের ব্যবস্থা বলে কথা বলার সমস্যা। আচ্ছা কি শুরু করতে চাই? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সবসময় আমাদের সাথে আছেন এবং আমাদের শিক্ষার্থীর সাথে আছেন, আমাদের শিক্ষার সাথে আছেন। আজকে প্রাকৃতিক এটা সামান্য একটু বৃষ্টি, এটা আমাদের দেশের স্বাভাবিক প্রক্রিয়া। এই যে সময়টা একটু বলা যায় যে আমাদের কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়েছে গার্জিয়ানদের বা আমাদের শিক্ষার্থীরা সময় মতো ঢুকে পড়তে পারছে, এই জন্য এই প্রাকৃতিক সমস্যাটাও কোনো সমস্যা হিসাবে দেখা যায়নি। তো আমরা সবাই মিলে একটা ক্লাসরুম দেখে আসছি। আমরা আর সারা পরীক্ষায় কোনো ক্লাসরুমে ঢুকবো না বা যাব না। একটাতে গেলাম এই জন্য যে আমরা বাইরে থেকে এটা অনুমান করে কিছু কথা হয়তো বলতাম, কিন্তু এখন আমরা নিজেরা চোখে দেখে আসলাম যে পরীক্ষাটা কিরকম হচ্ছে। আপনারা সবাই দেখেছেন যে প্রায় অনেক ছেলে মেয়ের সাথে আমি কথা বলেছি বা তাদের মুখ দেখলে বোঝা যায়। একটু থামেন, এই মেয়ে এদিকে আসো, এদিকে আসো। পরীক্ষার্থী না বললেন, সরি আমি মনে করছি পরীক্ষার্থী। তো এখন আমাদের আমরা গিয়ে দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা ভিতরে খুব আনন্দের সাথে শান্তিপূর্ণ পরিবেশে খুশি হয়ে পরীক্ষা দিচ্ছে। আমি যাদেরকে জিজ্ঞেস করছি তারা সবাই বলেছে তাদের প্রশ্ননীয়গুলো প্রশ্নপত্র এটা নিয়েও তাদের কোনো অভিযোগ নেই বা তাদের ব্যবস্থাপনা নিয়েও কোনো অভিযোগ নেই, তারা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে। তা আমরা আশা করছি হয়তো তারতম্য থাকতেও পারে, সব জায়গায় তো একই রকম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নাই, একই রকম হয়তো সুযোগ সুবিধা নাই, তারপরেও আমরা সর্বত চেষ্টা নিয়ে সব জায়গাতেই অন্তত পরীক্ষার পরিবেশটা একইভাবে নিশ্চিত আমরা করেছি যেন শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে। আর আমাদের এইবার আপনারা জানেন আমরা আগেই সব তথ্য জানিয়েছি, আমাদের এইচএসসি এবং সমমানের সব পরীক্ষায় প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এবং সেইখানে আমাদের যেসব প্রস্তুতি দরকার সেগুলো অন্যান্য বারের চেয়ে আমাদের বেশি নিতে হয়েছে, কারণ আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিচ্ছি। এসএসসি পরীক্ষার আগে অর্থাৎ আমাদের প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখে এসএসসি হয় 6 বছর ধরে, এইচএসসির পরীক্ষা হয় 1 এপ্রিল থেকে, কোনো ব্যত্যয় হয় নাই। পরীক্ষা শেষে 60 দিনে ফলাফল হয়, একবারও কোনো ব্যত্যয় হয় নাই। 1 জানুয়ারি স্কুলের ক্লাস, 1 জুলাই কলেজের ক্লাস, একবারও কোনো ব্যত্যয় হয় নাই। আমরা এক অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ি, যেই দিন 1 জানুয়ারি আমরা বই বিলি করব সেই দিনই হরতাল আহ্বান করা হয়। তার মধ্যে আমরা সারা দেশে 33 কোটি বই 4,44 লক্ষ ছেলেমেয়ের হাতে পৌঁছে দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যাতে এই পরিস্থিতি মোকাবেলা করেও আমরা শিক্ষা জীবনটাকে অব্যাহত রাখতে পারি, কারণ যারা শিক্ষার্থী তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এরাই ভবিষ্যতের এই বাংলাদেশকে গড়ে তুলবে এবং তারাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। তাই তাদের শিক্ষার পথে, তাদের লেখাপড়ার পথে, পরীক্ষার পথে, বই পাওয়ার পথে যে সকল বাধা সৃষ্টি হয় সেই বাধাগুলো তাদের উপর একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এবং আপনারা জানেন যে এটা হরতাল নামক বা অবরোধ নামক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখানে কোনো অবরোধ, কোনো হরতাল কখনো হয় নাই, বরং যানজটের জন্য আমরা যথাসময়ে পৌঁছাতে পারি না। কিন্তু এর পিছনে যে উদ্দেশ্য যারা আহ্বান করেছেন সেটা হলো মানুষকে আতঙ্কিত করে, ভয়ভীতির সৃষ্টি করে, হিংসতার মাধ্যমে জঙ্গিবাদী কায়দায় দুনিয়ায় বিভিন্ন জায়গায় যা ঘটছে তারা মনে করেন যে তারা ক্ষমতা গ্রহণ করবেন এবং এইটা করতে গিয়ে তারা ইতিমধ্যে প্রায় 100 লোককে লাশ বানিয়েছেন, শত শত লোককে পঙ্গু করে দিয়েছেন জীবনের জন্য। তারা লাশের উপর দিয়ে ক্ষমতায় যাবেন আর দেশের মঙ্গল করবেন, এটার কোনোই সম্ভাবনা নেই। আমি আমাদের ছেলেমেয়েদের পক্ষ থেকে আমাদের শিক্ষা পরিবার আমরা যথাসম্ভব হরতাল আহ্বানকারী বিএনপি জামাত নেতৃবৃন্দকে আমরা এহেন কথা নাই, এহেন বিনয় নাই, এহেন আমাদের আবেদন নাই যা আমরা করি নাই। তারা বরং বলেছেন যে পরীক্ষা দিয়ে কি হবে। যিনি বলেছেন তাকে আমি আপনাদের টেলিভিশন চ্যানেলে দেখেছি, তাকে বলেছে, যিনি এই কথা বলেছিলেন তার ছেলেমেয়েরা কে কোথায় পড়েন এই দেখুন, তার ছবি দিয়ে তার পাশে পাশে লিখে দেখেছে তার সব ছেলেমেয়েরা বিদেশে পড়েন। তাই তাদের পক্ষে এইসব কথা মানায়, কিন্তু আমাদের দেশের
জনগণ তো এই দেশেই থাকতে হবে, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই পড়তে হবে। আমরা তাই তাদের নিরাপদ এবং তাদের পরীক্ষা সবকিছু আমরা বিবেচনা করেছি। আপনারা জানেন এসএসসি পরীক্ষা আমরা প্রায় 2 মাস আমাদের লেগেছে এবং সেই 2 মাসে আমরা সমাপ্ত করেছি এবং এখন আমরা যথাসময়ে ফলাফল দেব সেই প্রস্তুতি নিচ্ছি। আজকে থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা। এটা নিয়ে একটা দ্বিধা সবার মধ্যে ছিল যে এই ধরনের কর্মসূচি অব্যাহত রেখে, আপনারা জানেন আজকে হরতাল, ইলেকশনে যাবেন তারা, এখন আজকে হরতাল বন্ধ রাখছেন, কিন্তু অবরোধ বন্ধ রাখেন নাই, কিন্তু কোনো অবরোধ আপনারা কোথাও দেখেন নাই, বরং রাস্তাঘাট এমনই সচল যে আমরা বাড়িগুলো বেশি নেমে গেছে, আমরা চলাফেরা করতে পারতেছি না। সুতরাং বাস্তবে হরতাল বা অবরোধ এগুলো কিছুই হয় নাই, শুধুমাত্র মানুষ হত্যা করে ভয়ভীতি সৃষ্টি করে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, যার ফলে আমরা ছিলাম ভীত বা দেশবাসী ভীত। এতে আমাদের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, লেখাপড়া সারা দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা পুষিয়ে নেওয়ার জন্য পরে চেষ্টা করব। আমি আগেই আপনাদের কাছে আমাদের পরিকল্পনার কথা বলেছি। আর আজকে যে পরীক্ষা শুরু হলো সেটা আমাদের রুটিন মতো চলবে। শুধু আমরা নির্বাচন কমিশনের অনুরোধে 28 তারিখের নির্বাচন কেন্দ্র করে 2-3টা পরীক্ষা আমরা এদিকে সেদিক করব, তবে সীমার মধ্যেই আমরা রাখবো। এবং এইটা আমরা আরো যে কারণে করলাম যে আমাদের পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যে তারা নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য তারা ওখানে যে ব্যস্ততা হবে কাটিয়ে উঠে আবার ডেপ্লয় করা পরীক্ষা এটাও আমাদের সীমার মধ্যেই আমরা পুনর্নির্ধারণ করে দিব। এটা কোনো পিছানোর ব্যাপার নয়, এটা আমাদের সীমার মধ্যেই আমরা করব। আর আমাদের যে রুটিন আছে সেই অনুসারে পরীক্ষা হচ্ছে। আমরা এখনই সকালবেলা পরীক্ষা শুরুর আগেই আমরা সব চেয়ারম্যানদের সাথে, সব বোর্ডের সাথে এবং যথাসম্ভব আমরা সব উপজেলার সাথে একটা যোগাযোগ করেছি। সবাইকে না পারলেও আমরা তারা প্রাথমিক খবরে বলেছেন কোথাও কোনো সমস্যা ঘটে নাই, ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি হয়েছে। ইতিমধ্যেই ছেলেমেয়েরা ঘরে ঢুকে পড়েছে, কেউ জানিয়েছেন যে সেখানে পরীক্ষা তারা শুরু করে দিয়েছেন। আমরা সারাদিনই খবর রাখবো এবং আমাদের কন্ট্রোল রুম আছে, আমাদের মন্ত্রণালয়ে আমাদের সব বোর্ডে কন্ট্রোল রুম আছে, সেখান থেকে আমরা তথ্য দেই, আপনারা চাইলেও তথ্য দিতে পারবেন। তা আমরা আশা করি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। আর আমাদের শিক্ষার্থীরা যে এখন স্বাভাবিক অবস্থায় আছে এটা আপনারা পরীক্ষার হলে দেখেছেন, তো এটা ঠিক তারা একটা আতঙ্কের মধ্যে ছিলেন। আজকে আমরা আশা করি সেই আতঙ্ক কেটে যাবে, যে আমরা এই পরীক্ষা নিয়েছি শুধু আমাদের মতামত অনুসারে নয়, আমরা দেশবাসীর মত নিয়েছি, আপনারাও মত দিয়েছেন, গার্জিয়ানরা মত দিয়েছেন, আমাদের দেশের সব ধরনের মানুষ মত দিয়েছেন যে না, এইরকম করে আমাদের ছেলে মেয়েদের একটা বছরে তাদের জীবন নষ্ট করতে চাই না। কারণ এই পরীক্ষা এতই দীর্ঘ, যদি আমরা ওই রকম কোনো কৌশল নিয়ে করতে চাই তাহলে পরে আমাদের এই পরীক্ষা নিতে এই বছর শেষ হয়ে যেত। আর পরবর্তীকালে তারা গিয়ে ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে, সেই ভর্তি পিছিয়ে যাবে আরো 1 বছর। যার জন্য আমরা এই পরীক্ষা যথাসময় নিচ্ছি। তবে আমি আহ্বান জানাচ্ছি আবারও যে যারা এই অমানবিক, হিংস্র, জঙ্গিবাদী কৌশল নিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা যেতে চান, তারা দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথে বাধার সৃষ্টি করবেন না। তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারে সেই সুযোগ আপনারা সৃষ্টি করে দিবেন। এবং আমরা আশা করি দেশবাসী আমাদের সাথে আছেন, আমাদের জনগণ আমাদের সাথে আছেন, সব পেশার সব মানুষ আমাদের সমর্থন করছেন, কারণ আমাদের সকলের সন্তান তো তারাই তো ভবিষ্যৎ দেশ গড়ে তুলবেন। সুতরাং আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে আর হরতাল দিবেন না, অবরোধ দিবেন না। এইটা দিয়ে আপনারা কোনো হরতাল অবরোধ করতে পারছেন না, কিন্তু শুধু আপনাদের ওই বোম মারার কাজটা আপনারা করতে পারছেন, আতঙ্ক সৃষ্টি করতে পারছেন। এর ফলে গরিব মানুষ মরছে এবং লাশ তৈরি হচ্ছে আপনাদের সিঁড়ি বানানোর জন্য। সুতরাং আপনারা দয়া করে এটা বন্ধ করেন। আপনারা যদি খেলার জন্য পিছাইতে পারেন, আপনারা যদি ইলেকশনে যাওয়ার জন্য পিছাইতে পারেন, তাহলে পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের 15 লক্ষ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আর 5,52 লক্ষ ছেলে মেয়ে ক্লাস 1 থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত লেখাপড়া করছে। তাদের জন্য আপনারা করতে পারেন, আপনারা কি দেশের কল্যাণ করবেন? সুতরাং আমরা এখন দৃঢ় অবস্থান আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আজ এবং আগামীকাল চলবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে উত্তর রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রামিম, কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং ইতোমধ্যে যারা মেয়র প্রার্থী তারা এই জায়গাটিতে আসতে শুরু করেছেন এবং আমরা আরো 10-15 মিনিট আগে থেকে দেখছি যে এখানে যারা বৈধ প্রার্থী তাদের নাম ঘোষণা শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে আগামী কালকেও এই মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে এবং এই 2 দিন মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রমের পরবর্তীতে 3 দিন পর্যন্ত সময় পাওয়া যাবে যে যারা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না তারা আপিল করতে পারবেন। এবং
সেই আপিলের পরে যদি তারা আবার বৈধ হিসেবে বিবেচিত হন সেক্ষেত্রে তারা প্রতীক বরাদ্দ পাবেন। তো এখন এই মুহূর্তে উত্তর রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে নাম ঘোষণা করছেন এবং এখন পর্যন্ত যে কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা বৈধ বলে বিবেচিত হয়েছেন এবং 10 তারিখে প্রতীক বরাদ্দর পরে এখান থেকে যারা বৈধ প্রার্থী তারা প্রতীক পেয়ে যাবেন এবং প্রতীক নিয়ে তারা প্রচারণা চালাতে পারবেন। এবং আরেকটু জানিয়ে রাখি, গত রোববার কিন্তু এখানে যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং সেই দিনই ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী আগামী 1-2 এই 2 দিন মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে। এরপরে 9 তারিখে যারা এখান থেকে বৈধ প্রার্থী হবেন তারা চাইলে 9 তারিখে মনোনয়নপত্র সেটি তারা প্রত্যাহার করতে পারবেন এবং সেটি বিকাল 5টার মধ্যে সেটি করতে হবে এবং বিকাল 5টার মধ্যে যারা মনোনয়নপত্র যারা প্রত্যাহার করবেন না তারাই প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এবং তাদেরকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 10 এপ্রিল। এবং আপনারা জানেন যে আগামী 28 এপ্রিল সেই যে ডিসিসি নির্বাচন এবং ডিসিসি এবং সিসিসি নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা সেটি প্রতীক বরাদ্দের 2 দিন আগে থেকেই প্রার্থীরা চালাতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রার্থীরা এসেছেন এবং প্রার্থীরা যারা নিজেরা সশরীরে উপস্থিত হননি তাদের প্রতিনিধি তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের পক্ষ থেকে এই যে বৈধতা এবং সেটি তারা এখান থেকে জেনে যাচ্ছেন। পাশাপাশি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখানে যারা ব্যাংকের যাদের ঋণ খেলাপি বা এই ধরনের যাদের কোনো সমস্যা নেই এবং কাগজপত্রেরও যাদের সমস্যা নেই তাদেরকে বৈধভাবে ঘোষণা করার পর এখানে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রয়েছেন, তারা সেই প্রার্থীদের যাচাই বাছাই করছেন যে তাদের আগে কোনো মামলা আছে কিনা বা মামলা থাকলে পরে সেই মামলার বিচার কার্যক্রম চলছে কিনা সেসব বিষয় বিবেচনা করেই এখানে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। তো মোটামুটি এখনো পর্যন্ত এটি চলছে এবং আমরা যেমনটি জানি যে এখানে মেয়র প্রার্থীদের যে বাছাইয়ের কাজ সেটি শেষ হওয়ার পরে ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছে তাদের বাছাইয়ের কাজও পর্যায়ক্রমে চলবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর আগারগাঁও উত্তর সিটি কর্পোরেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানের দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৌসুমী, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সজল, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, যেটি মহানগর নাট্যমঞ্চ গুলিস্তানে। সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের কিন্তু যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ কিন্তু চলছে। এখন মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এরই মধ্যে 10 থেকে 12 জনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ হয়ে গেছে। এর মধ্যে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। এর মধ্যে একজন আছেন বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তিনি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি। এর জন্য কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তিনি সাজা পেল, তার হাইকোর্টে তার এই সাজার বিরুদ্ধে স্টে অর্ডার আছে। তবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেটি গ্রহণ করেননি। তারা বলছেন যে যেহেতু তাদের কাছে এরকম কোনো তথ্য নেই এবং তাদের কাছে এরকম কোনো কাগজপত্র নেই, তো তারা তার মনোনয়নপত্র অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে বাবুল সরকার চাকারি। তিনি ঋণ খেলাপি বলে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। সজল, আপনাকে একটু জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এরকম 31 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে 26 জন 29 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। 26 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই 26 জনের মধ্যে কিন্তু আজকে 26 জনেরই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে। এদের মধ্যে থেকে এখন কিন্তু 10 থেকে 12 জনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এছাড়া এরপরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে। তো আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 1 থেকে 58টি ওয়ার্ড আছে। এই 1 থেকে 58টি ওয়ার্ডের মধ্যে কিন্তু 1 থেকে 18 ওয়ার্ড পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলবে। তো এখন মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এখন জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। তো এখানে কিন্তু বেশ জমজমাট পরিবেশে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নপত্র যাচাই বাছাইকে ঘিরে। তো সজল, এই ছিল এখান থেকে সবশেষ খবর।
মৌসুমী, আপনি আরো সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। রাজধানীর গুলিস্তানের দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মৌসুমী ইসলাম। কর্ণফুলী নদীর তীরে শহরের প্রান্ত ঘেঁষে অবস্থিত পূর্ব ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড। জলাবদ্ধতা ও নদী ভাঙন সমস্যার পাশাপাশি পূর্ব বাকলিয়া ওয়ার্ডের অধিকাংশ রাস্তা এখনো কাঁচা। একইভাবে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডও জলাবদ্ধতা এবং যানজট সমস্যায় জর্জরিত। তবে জলাবদ্ধতা নিরসনে সরকারি সহায়তার পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় দুই কাউন্সিলর। আশরাফুল মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। শহরের পূর্ব প্রান্তে গ্রামীণ আবহে গড়ে ওঠা কর্ণফুলী নদীর তীরবর্তী 18 নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের অনেক ফসলি জমি তলিয়ে গেছে নদী ভাঙনে। বেড়িবাঁধ না থাকা ও নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে আরও ভাঙনের আশঙ্কায় উদ্বিগ্ন এখানকার বাসিন্দারা। অন্যদিকে খাল ও নালা ভরাট এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় এলেই চরম দুর্ভোগে পড়েন ওয়ার্ডের 2.5 লাখ বাসিন্দা। জ্বরের মধ্যে আমাদের ঘর বাড়ি যেগুলো আছে অনেকটা তলিয়ে যায়। ফসলের জায়গা সবগুলো তো চলে গেছে, নদী নিয়ে গেছে। ড্রেজিং এর কারণে কিছু ভাঙন হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপের কথা জানিয়ে নদী ভাঙন রোধে সরকারি সহায়তা চেয়েছেন পূর্ব বাকলিয়ার এ কাউন্সিলর। কিছু কিছু খাল যেগুলো অবশ্যই খনন করা দরকার, তো মেয়র মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এসকেভেটর দিবে। আর ভাঙনের বিষয়টা এটা আমরা মেয়র মহোদয়কে জানিয়েছি, মেয়র মহোদয় মন্ত্রণালয় জানিয়েছে। চাকতাই খালের তীরে হওয়ায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডও ভরা জোয়ার এবং বর্ষায় পানিতে ডুবে থাকে। নগরীর অনেক এলাকার পানি চাকতাই ও বিকল্প খাল দিয়ে কর্ণফুলী নদীতে প্রবাহিত হলেও খাল ভরাট, ত্রুটিপূর্ণ কালভার্ট এবং ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতা এখন এই ওয়ার্ডের স্থায়ী সমস্যা। জোয়ারের পানি আসলে আমাদের সমস্যা হয়ে যায়, ঘর বাড়িতে পানি ঢুকে যায়। ডাস্টবিন নাই, যার কারণে সবাই নালার মধ্যে ময়লা সব ফেলতেছে। এই সমস্যাটা আমাদের বিরাট সমস্যা, এই সমাধানটাই আমরা এলাকাবাসী চাই। এ ওয়ার্ডের জলাবদ্ধতা ও যানজট নিরসনে দুটি উপখাল খনন ও সড়ক প্রশস্ত করার কথা জানালেন কাউন্সিলর। একটা বিকল্প খাল আপনার বাকুলি অ্যাক্সেস রোড যেটা হবে সামনে, ওটার সাথে আরেকটা পাস করে দিয়েছে সরকার 300 কোটি টাকা, কিন্তু ওটা হতে আরো মনে হয় 4-5 বছর যাবে, একবার করবে করবে। আর আমানালি রোড ডিসি রোড হয়ে যায় যানজট এবং চলাচলের জন্য, কারণ শহরের সাথে একমাত্র যোগাযোগের বাহন হলো এইটাই। জলাবদ্ধতা ও যানজট নিরসনে পূর্ব ও পশ্চিম বাকলিয়ার বাসিন্দারা সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও তুলনামূলক অনুন্নত এই দুটি ওয়ার্ডের উন্নয়নে বেশি বরাদ্দ চান কাউন্সিলররা। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামেও আজ থেকে শুরু হয়েছে সিটি নির্বাচনের 2 দিন ব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য ও নথিপত্র পরীক্ষা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা। এই মুহূর্তে নগরীর মুসলিম হলে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দেব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সজল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 2 দিন ব্যাপী মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া কিছুক্ষণ আগে শুরু হয়েছে। চট্টগ্রামের নগরী যে মুসলিম হল মিলনায়তনে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার আব্দুল বাতিনি মনোনয়ন বাছাই প্রক্রিয়া শুরু করেন। প্রথম পর্যায়ে 9 জন মেয়র প্রার্থী রয়েছেন, 13 জন, তাদের বাছাই প্রক্রিয়া চলছে। এরপর শুরু হবে কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর অর্থাৎ এবং সংরক্ষিত কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হওয়ার পর্যায়ে চলবে। অর্থাৎ এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি মেয়র পদের জন্য 13 জন মেয়র প্রার্থী এবং 41 জন সাধারণ কাউন্সিলর পদের জন্য 288 সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য 71 জন মহিলা সংরক্ষিত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি আগামী 5 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন। এগারো বছর পেরিয়ে গেলেও আজও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সেই নির্মম নির্যাতনের ভয়াবহতা ভুলতে পারেননি রাজশাহীর বাগমারার মানুষ। সংগঠনটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের পর তাদের প্রকাশ্য কার্যক্রম বন্ধ থাকলেও থেমে নেই তারা। তবে এই সংগঠনের জামিনে মুক্তি পাওয়া সদস্যরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বাড়তি নজরদারি। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্যরা তাদের অস্তিত্ব জানান দিতে 2004 সালের 1 এপ্রিল রাজশাহীর বাগমারা প্রকাশ্য দিবালোকে পলাশী গ্রামের মনোয়ার হোসেন বাবুকে হত্যা করে। এরপর একে একে বাদশাহ, বাসার, খেজুর সহ কয়েকশো সাধারণ মানুষকে নির্যাতন করে হত্যার পাশাপাশি পঙ্গু করে তারা। 11 বছর পেরিয়ে গেলেও জেএমবি ক্যাডারদের হাতে নির্যাতিত অনেকেই এখনো তাড়া করে ফেরে ভয়াল সেসব দিনগুলো। যে যন্ত্রণা আমরা যারা নির্যাতিত
তারা রাত্রে যখন ঘুমায় তখন যে যে যন্ত্রণা, এই যন্ত্রণা কাউরে বোঝানোর মতো যন্ত্রণা নয়। ব্যথা আছে, এখনো ব্যথা আছে। হ্যাঁ, কাজ কাম করতে পারি না, ভাত খেতে পারি না, ব্যথা আছে এখনো। সর্বহারা দমনের নামে জেএমবি সদস্যরা সাধারণ মানুষকে নিয়ে গিয়ে নির্যাতন চালাতো। তাদের অনেকে আজও বেঁচে আছে, কিন্তু এখনো তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। জেএমবির শীর্ষ নেতাদের অনেকেরই ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তবে অনেকেই আবার জামিনে মুক্ত হয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। তাই সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিত পরিবারগুলো। কাঁদা বিচার করবো আমরা বি পার্টি হওয়ার দেখে পান, আমরা থাকি এই দলের, ওরা ওই দলের, আমার বিচার করবে না কেউ। বিচার কে করবে তাই কও? ওরা তখন স্বয়ং সম্পন্ন, ওরা যা করছে তাই আছে, তখন এমন পরিস্থিতি আছে। ভয় তো অবশ্যই হয়। ধরেন ওরা যখন ক্ষমতায় যাবে তখন কি করবে, যাদের উপর মামলা দিছে, এটা তো ভয়। এদিকে পুনরায় তারা যেন সংগঠিত হতে না পারে সেজন্য তৎপর জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, জামিনে বের হওয়া জেএমবি সদস্যদের প্রতি বাড়তি নজরদারি রাখা হচ্ছে। কঠোর নজরদারিতে তাদের রাখা হয়েছে, বিশেষ করে যারা জামিনে আসছে, যারা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে যে কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, এর ব্যাপারে আমরা সচেষ্ট আছি। র্যাবের দেয়া তথ্য অনুযায়ী জেএমবি ভবানীগঞ্জে হামিরকুচ্ছা নির্যাতন ক্যাম্পে প্রায় 1000 মানুষকে ধরে এনে নির্যাতন চালায়। এর মধ্যে 22 জন মারা যায় আর 200 জন মানুষ পঙ্গুত্ব বরণ করে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। দেশের বাইরের খবর। নির্ধারিত সময়ের মধ্যে মতপার্থক্যের অবসান না হওয়ায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তি নিয়ে আলোচনার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও 6 বিশ্বশক্তি। গ্রহণযোগ্য একটি সমাধানের আশায় বুধবারও চলবে এই আলোচনা। ইরান পরমাণু কর্মসূচি ধীর গতিতে চালালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসংঘের স্থায়ী 5 সদস্য ও জার্মানি। গত কয়েকদিনের আলোচনায় এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ম্যারি হার্ফ। আলোচনা শেষের দিকে এবং সম্ভাব্য একটি চুক্তিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দীর্ঘদিন ধরে চলমান এই আলোচনার মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হতে না দেয়া। বিনিময়ে তুলে নেওয়া হবে দেশটির ওপর থেকে চাপিয়ে দেয়া বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ। চুক্তিটি হলে অবসান ঘটবে বিতর্কিত এই পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের গত 12 বছর ধরে চলা দ্বন্দ্ব। এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। দুদলের দ্বিতীয় রাউন্ডের খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। তারপরও বাংলাদেশ ভারতের ম্যাচে ছিল মর্যাদার লড়াই। এতে অবশ্য হারেনি কোনো দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুদল গোল-শূন্য ড্র করেছে। অন্যদিকে দিনের অপর ম্যাচে সিরিয়া 2-1 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। ফলে গ্রুপ সেরা হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সিরিয়া। আর টুর্নামেন্টের তৃতীয় সেরা রানার্স আপ হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে উজবেকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘুটঘুটে অন্ধকারে জোনাকি পোকার মতো জ্বলছে মোবাইলের আলো। অলস কোনো দিন নয়। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় দীর্ঘ প্রায় 30 মিনিটের জন্য অন্ধকারের চাদরে ঢাকা পড়ল বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম। পাওয়ার গ্রিডে বিপর্যয়ের কারণে শুধু স্টেডিয়াম নয়, পুরো এলাকায় নেমে আসে অন্ধকার। যে ম্যাচে বিদ্যুতের এই লুকোচুরি, সে বাংলাদেশ ভারত অনূর্ধ্ব 23 ম্যাচে ভাগ্যদেবীও লুকোচুরি করেছে দুদলের সাথে। বাছাই পর্ব থেকে বিদায় ঘন্টা আগে বেজে গেলেও মর্যাদা রক্ষার লড়াইয়ে ম্যাচের শুরুতে দুদল ছিল আক্রমণাত্মক। তবে মাঠে দুদলের খেলোয়াড়রা আগ্রাসন দেখালেও ব্যর্থ হয় ফুটবলীয় সৌন্দর্য তুলে ধরতে। অনেকটাই ম্যারম্যারে গোলশূন্য প্রথমার্ধ ও বিদ্যুৎ বিভ্রাটের প্রায় 1 ঘন্টা পর আবারও মাঠে নামে দুদল। তবে এবার নিজেদের কিছুটা গুছিয়ে নেন ক্রুইফের শিশুরা। ছোট ছোট পাসে পরিকল্পিত আক্রমণ শানে ভারতের রক্ষণদুর্গে। কিন্তু দক্ষ স্ট্রাইকার ও সফরকারী গোলরক্ষকের দৃঢ়তায় গোল বঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের। আক্রমণ ভাগের ধার বাড়াতে ম্যাচ শেষ হওয়ার 13 মিনিট আগে মাঠে নামেন তকলিস। হেমন্তের সাথে জুটি বেঁধে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত কিছু আক্রমণ করলেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রুইফের শিশুদের। অন্যদিকে দিনের প্রথম ও গুরুত্বপূর্ণ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হয়েছিল উজবেকিস্তান। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। ম্যাচের 28 মিনিটে ওমর কোরবানির হেড গোলে এগিয়ে যায় সিরিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে উজবেকিস্তানের রাকমোনভ সিরিয়ার আল বাহারকে ডি বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিয়ে পেনাল্টি উপহার দেন আল ফাকিরের শিষ্যদের, যা থেকে গোল আদায় করে নেন ওমর কোরবানি। দ্বিতীয়ার্ধে আগ্রাসী উজবেকিস্তানের পক্ষে একটি গোল পরিশোধ করেন মাহাস তালিব। ম্যাচের বাকি সময় গোলশূন্য থাকলে 2-1 গোলের জয়ের সাথে গ্রুপ সেরা হয়ে মাঠ ছাড়ে সিরিয়া। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় আজ শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কর্মসূচি পরীক্ষা কার্যক্রমে বাধা হবে না, পরিদর্শন শেষে বললেন শিক্ষামন্ত্রী। সিটি কর্পোরেশন নির্বাচনে আজ শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই, চলবে আগামীকাল পর্যন্ত। বরগুনার তালতলির আতঙ্কের নাম আব্দুর রশিদ। যুবলীগ নেতার ছত্রছায়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্যাতন করে হিন্দু পরিবারের জমি দখল করাই তার কাজ। জেএমবির নির্মম অত্যাচার এখনো তাড়া করে ফেরে রাজশাহীর বাগমারার মানুষকে। জামিনে বের হয়ে সদস্যরা যেন পুনর্গঠিত হতে না পারে সে বিষয়ে তৎপর পুলিশ। এবং এগিয়ে চলছে পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ। টেস্টে সাফল্য আসলে জুলাই থেকেই শুরু হবে মূল পাইলিং এর কাজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।